কালো ঘোড়া। এটা হলো আমার গল্প। এটা শুরু হয়েছিল তখন যখন আমি স্বাধীনতা ছাড়া কিছুই বুঝতাম না আর একটু একটু দুষ্টুমি করতাম। তুমি কি হাঁপিয়ে গেছো? আরে কার সাথে মজা করছি? তুমি কখনোই ক্লান্ত হও না। না, আমার এখন অনেক শক্তি আছে। আবার হাঁটতে প্রস্তুত? তোমরা কি বুঝতে পারছো আমি কোনটা? আর জয়ী হলাম একমাত্র আমি। এটাই আমি যে দেখাতে পছন্দ করে। সৌভাগ্যবশত কেউ একজন আমাকে মাটিতে থাকতে সাহায্য করে। সোনা, জয়ের আলিঙ্গনের জন্য প্রস্তুত? সেটা হলো আমার মা, ডাচেস। মা, তুমি কি দেখেছো আমি উড়ছিলাম? হ্যাঁ, আমি তোমাকে উড়তে দেখেছি সোনা, কিন্তু মনে রেখো, প্রকৃত বিজয়ী কখনোই নিজের বড়াই করে না এবং দয়ালু স্বভাবের হয়। দয়ালু? এটা ঠিক জিতেও না বলা, তাই না? একদমই তাই। কঠোর পরিশ্রম করবে, সৎভাবে খেলবে এবং নিজের পাকে দৌড়ের কাজে লাগাবে, মারার কাজে নয়। তার জ্ঞানের ছায়াতেই আমার যত এই উড়ে বেড়ানো বা দৌড়ে বেড়ানো, ঠিক তাই। আর সেই কথাগুলো আমার সঙ্গে নিয়ে চলতাম, ঠিক যেন গুপ্তধন। ঠিক আছে মিস্টার চ্যাম্পিয়ন, তাড়াতাড়ি ভাবো। পরের বারে আমরা চোখ বেঁধে দৌড়বো। চোখ বেঁধে? এটা তো আমার কাছে ঘুমানোর আরেকটা নাম। আমার ছোটবেলার সেই উদ্বেগহীন দিনগুলোর কথা মনে পড়ে। আমরা গ্রে নামক একজন চাষির তৃণভূমিতে থাকতাম। সে আমাদের খুব ভালোবেসে আর খুব যত্ন সহকারে দেখাশোনা করত। একটা সত্যিকারের ঠিকানা যেখানে সূর্যোদয়ের সাথে আমরা খেলায় মেতে উঠতাম, আর সূর্য ডুবলেই তারাদের গল্পে দিন শেষ হয়ে যেত। একদিন সে আমার কাছে এলো। এই ছেলে, আজ থেকে তোমার শিক্ষা গ্রহণের দিন শুরু হলো। আমি তাড়াতাড়ি বুঝে গেলাম কি শিখতে হবে। আমাকে এবার পরিচিত হতে হবে লাগাম, একটি স্যাডেল আর এই সমস্ত কিছুর সাথে। আমার কথা শোনো, এগুলো সত্যিই খুব অস্বস্তিকর ছিল। এই যে ছেলে, শোনো। চলো আবার শুরু করা যাক। শুরু করি। বিটগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আমার মুখে কিছু শক্ত আর ঠান্ডা জিনিস ছিল। এই যে ছেলে, খেয়ে নাও দেখি এগুলো। ভালো ছেলে। আমি তাকে বিশ্বাস করতাম, আর সেই লাগাম আর বিটগুলোর অভ্যেস হয়ে গিয়েছিল। ভালো কাজে ভালো আপ্যায়ন পেতাম। তারপর শ্যাটলের সময় এলো। মানুষ বহন করতে আমার মাকে আগে দেখিনি। অদ্ভুতভাবে আমার মালিককে বহন করে আমার গর্ব হচ্ছিল। নিজের দিকে দেখো, তুমি সত্যিই শ্রেষ্ঠ। এরপরে এলো জুতোর পালা। এইগুলো কি মা? ছোট জুতো? না বাবা, এগুলো তোমার ঘোড়কে রাস্তা থেকে সুরক্ষা দেবে। এটা নাচার জন্য নয়। এই নতুন আবরণে আমি যখন অভ্যস্ত হলাম, জন ম্যানলি হাজির হলেন। আপনি একটা ভালো ঘোড়ার কথা বলেছিলেন না? মিস্টার গর্ডনের একটা দরকার। মিস্টার গর্ডন হলেন জনের বস, যিনি কিনা দূরের একটা প্রাসাদে থাকতেন। কোথায় গেল? ও, এই যে আমি এখানে, ঝকঝকে চকচকে। আর একটু হলেই জন তার চোয়ালে আঘাত পেত। এটা কি সেই? হ্যাঁ, একে শুধু দেখতেই সুন্দর তাই নয়, খুবই সুশৃঙ্খল। আমি একে নিয়ে গেলাম, এতে আমি কষ্ট পেলাম। আমার চেনা সবকিছুই আমাকে ফেলে যেতে হচ্ছিল। মা, আমায় কি সত্যিই যেতে হবে? তোমার জন্য এটা ভালোই ঠিকানা হবে। আর মনে রাখবে, মিস্টার গর্ডনের রাস্তা বলে অগন্তে ঘর আছে। কিন্তু তোমায় মিস করব। আমার উপদেশ মনে রেখো, কঠোরভাবে পরিশ্রম করো। আমি সব সময় তোমাকে ভালোবাসবো। আমি যে বাড়িটাকে ভালোবাসতাম সেটা আমায় ছাড়তে হলো। জন আমাকে বিটউইক পার্কে নিয়ে এলো, আমার নতুন বাড়ি। ঠিক এই দিকে। তুমি এখানে থাকবে। কেমন আছো? ও, তুমি কেমন আছো? এটা একটা ছোট্ট টাট্টু ঘোড়া, যে সাদা, উজ্জ্বল আর রেশমের মতন পোশাকে ঢাকা। আমার নাম মেরিলেক্স। তোমার নাম কি? আমি এখনো পর্যন্ত তোমায় চিনি না। চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সব চিনে যাবে। আশা করি আমাদের থেকে ভালোই দেবে। আমার পুরনো জায়গা।
একটি ঘোড়া খুব রেগে গিয়ে চিৎকার করে উঠল। জিঞ্জার, তুমি তোমার থাকার জায়গাটা হারাতে না যদি তুমি সবাইকে না মারতে। মুখ বন্ধ করো, নাহলে আমি এবার তোমায় মারবো। সে সবাইকে মারে কেন? আসলে জিঞ্জারের শুরুটা খুবই খারাপ ছিল। সে কোনোদিন দয়ালু হাতে পড়েনি। সব মানুষই যে দয়ালু হয় না সেটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তার পরের দিনই মিস্টার গর্ডন, আমার নতুন মালিক, চলে এলেন। আরে এ তো খুব সুন্দর। আমরা এখনো এর জন্য নাম খুঁজছি মহাশয়। এই নামটা কেমন হবে? ব্ল্যাক বিউটি? ভালোই মানাচ্ছে। আর ঠিক এইভাবেই আমার নাম ঠিক হলো ব্ল্যাক বিউটি। এই নামে ডাকতে ভালোই লাগবে। মাল বহনের জন্য আমাকে আর জিঞ্জারকে রাখা হলো। আমি একটু ভয়েই ছিলাম যদি সে হঠাৎ রেগে যায়। পরে বুঝলাম সে কঠোর হলেও তার মনটা ভালো। আমরা ভালো দল বানাতে পারি, তাই না? হতেই পারে আমি তোমার নতুন বন্ধু। মেরি লেক্সও একটা ভালো বন্ধু পেল। জিঞ্জারের একটু সময় লাগলেও আমরা একসাথে পথ চলার ছন্দ খুঁজে নিলাম। আমরা খুব কঠোর পরিশ্রম করতাম। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আমরা মজা করতাম। জিঞ্জার আর আমি দৌড়ানোর প্রতিযোগিতা করতাম, হাসতে হাসতে না হারার ভয়ে। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এখনো দেখছি সেরকমই বদমেজাজি রয়েছো যেরকম আগে দেখেছিলাম। আসলে তোমার দয়ালু স্বভাবটাই এখানে সবার কাছে ছড়িয়ে পড়ছে। মানুষ কি সত্যিই খুব খারাপ? আমার অতীতে মানুষেরা তাদের দরকারে আমাকে ব্যবহার করত, কিন্তু আমার গত মালিকদের মধ্যে আমি এমন একজনকেও পাইনি যে আমাকে ভালোবাসবে। তার গল্পগুলো আমার মনে গিয়ে বিঁধল। বেচারা জিঞ্জার। কিন্তু এখন তুমি খুব খুশি, তাই তো? হ্যাঁ, এর আগে আমি এত খুশি কখনো হইনি। আমরা তিনজন এইভাবেই বেড়ে উঠছিলাম বার্টউইকের পার্কে, এইভাবেই মজা করতে করতে। ওখানকার সবাই আমাদের প্রতি দয়ালু ছিল। জন, মিস্টার গর্ডন, এমনকি ছোট্ট জো গ্রিন। ফুটফুটে বাচ্চা, একটা সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ। কিন্তু জয় বেশি দিন বাঁচেনি। আর মিস্টার গর্ডনের স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন এবং তারা সেখান থেকে চলে যায়। আমার খুব কষ্ট হবে, কিন্তু ঘোড়াটাকে যে আমাকে বিক্রি করতেই হবে। কিছুদিনের মধ্যেই বাড়িটা বন্ধ হয়ে গেল আর আমরা সবাই আলাদা হওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার খুব সুন্দর জুটি, তোমায় মিস করব। কিন্তু তোমরা দুজন তো একসঙ্গে থাকবে। আমাদের আবার দেখা হবে মেরি লেক্স। আর আমরা কখনো তোমাকে ভুলবো না। জিঞ্জার আর আমি লেডি ডাবলু নামক এক নতুন মালিকের ঠিকানায় পৌঁছাই খুবই শীঘ্র। সে আমাদেরকে বেঁধে দিল বেয়ারিং রিং নামক একটা জিনিস দিয়ে। না, এবারে আর না। এগুলো কর্সেটস এর মতো, কিন্তু গলার জন্য। এই জিনিসটার জন্য আমাদের কাঁধে খুবই কষ্ট হতো, যেন এটা আমাদের কোনো উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। আরো জোরে, আমি বলছি তো না। করো জিঞ্জার, হতে পারে এটা আমাদের জন্য একটা ভালো ফটো। আরো জোরে। আমার লাগছে, সত্যি আঘাত হচ্ছে। আরো জোরে। এটাই ছিল শেষ চেষ্টা। জিঞ্জার এবার রেগে গেল, সজোরে সে লাথি মারল। কি ঝামেলাটা, ওর জন্য নতুন কিছু ভাবতে হবে। আমাদের একসাথে কাজ করা শেষ হলো। কাজটি ছিল নিরলস। মিস্টার গর্ডনের মতো এখানে কোনো ছুটি ছিল না। ও, তোমার জুতো আলগা হয়ে গেছে। তুমি ম্যানেজ করবে। ঢিলে খুর নিয়ে জন আমাকে এক পাও হাঁটতে দিত না। দ্রুত চলো। হ্যাঁ, ওকে জো। হ্যাঁ, আমি ফিরে এলাম হতাশা আর দুঃখ নিয়ে। সেখানে জিঞ্জার ছিল, যেন রং মেশানোর যুদ্ধে হেরে গেছে। এই বিউটি, এই পৃথিবীতে তোমার সাথে কি হচ্ছে? লেডি ডাবলুর তার প্রতি আচরণ ভালো ছিল না। তাকে এভাবে দেখে যেন মনটা ভেঙে গেল। কাল আমি নতুন একটা মালিকের কাছে চলে যাব। না, আমি এইভাবে আলাদা থাকতে পারবো না। এটা জীবনের অন্য আর একটা অধ্যায় বন্ধু। আমার খুব মনে পড়বে তোমাকে। সেই রাতে আমরা শেষ একসাথে কাটিয়েছিলাম যতটা আমরা পেরেছি। যেই সকাল হলো, আমার বন্ধুও উধাও হয়ে গেল। আমি আমার পুরনো দিনগুলোর কথা মনে করতে করতে দিবা স্বপ্ন দেখতে লাগলাম। জন ছিল খুবই ভালো পথ প্রদর্শক। ছোট্ট জো গ্রিন, যে কিনা একটা হাসির মজার বইয়ের মতো ছিল।
আর আমার মা ডাচেস। তার উপদেশগুলো এখনো আমার কানে বাজে। আমার উপদেশ মনে রেখো, ভালো করে পরিশ্রম করো, আমি সব সময় তোমায় ভালোবাসবো। ও যখন এসেছিল কত ভালো ছিল, আর এখন দেখো ওর দিকে, বিক্রি করার সময় হয়েছে ওকে। আর তারপর আমি লেডি ডাব্লুর হাত থেকে মুক্তি পেলাম আর জেরিমির সাথে একটা নতুন ঠিকানায় গেলাম, একজন গাড়ি চালক। এটা খুব বেশি কিছু নয়, তবে এতে সমস্ত খাদ্য গ্রুপ রয়েছে, যদি খড় একটি খাদ্য গ্রুপ হয়। মানুষ বহন করা অতটাও সহজ কাজ ছিল না। এই কঠোর পৃথিবীতে জেরিমির স্বল্প দয়ালু ভাবও যেন আরাম দেয়। জিঞ্জার, শহরের ধোঁয়া সরে যেতেই দেখলাম আমি এই আচরণের সাথে অভ্যস্ত খুবই চেনা একজনকে দেখলাম। জিঞ্জার, এটা কি সত্যি তুমি? এখানে থামলে কেন? এর জন্য দুঃখিত, চলো। ঋতু পরিবর্তন হলো। জেরিমি আর আমি এক কঠোর শীতের সম্মুখীন হলাম। ঠান্ডাটা খুব বেড়েছে। আমি দুঃখিত বন্ধু, আমি আর চলতে পারছি না, তবে তোমাকে অবশ্যই অন্য পথ খুঁজে বের করতে হবে। মনকে শক্ত রেখে আমি আবার বিক্রি হয়ে গেলাম একজন ঘোড়া ভাড়ায় দেওয়ার লোকের কাছে। তার চাহিদার শেষ ছিল না, আর আমরা ঘোড়ারা দিন থেকে রাত পর্যন্ত কাজ করে যেতাম, ঠিক মতো খাওয়া দাওয়া আর বিশ্রাম ছাড়া। হ্যাঁ হ্যাঁ, দ্রুত চলো। জীর্ণ ও ক্লান্ত হলেও আমি অন্যদের বিদ্রোহে যোগ দিইনি। আমার মায়ের দেওয়া উপদেশ আমি পালন করতাম, সহ্য করা, সংগ্রাম করা এবং মনে রাখা। এবং রাতের আধারে জন আর জিঞ্জারের সমস্ত স্মৃতিগুলো আমার কাছে রাতের লণ্ঠনের মতো ছিল। ওদের কথা খুব মনে পড়তো। জিঞ্জার, ভালো হতো যদি আমি তোমাকে আরেকবার দেখতে পেতাম। বিউটি, আমার প্রিয় বিউটি। জিঞ্জার, এটা কি সত্যি তুমি? তোমাকে দেখতে কেমন লাগছে? কত রোগা হয়ে গেছো। আমি তোমায় খুব মিস করি। আমি এখন এই পৃথিবীর বাইরে চলে গেছি বন্ধু। জীবনটা বড়ই কঠিন, দয়া মায়াহীন। তোমাকে ভুগতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ও জিঞ্জার, কিন্তু হাল ছেড়ো না বন্ধু, উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে। এখনের জন্য বিদায়। জিঞ্জার, ও বিদায় আমার প্রিয় জিঞ্জার। আমি প্রার্থনা করি তুমি শেষমেশ যেন শান্তি পাও। প্রশিক্ষকরা আমাদেরকে দিনে ছাড়াও রাতের বেলায়ও নিরলস ভাবে খাটাতো। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। চলো চলো হে বৃদ্ধ ঘোড়া, চলো। হ্যাঁ, আমার পা আর চলছিল না, হাঁটু বেঁকে গিয়েছিল, আমার দাঁড়ানোর ক্ষমতাই ছিল না। ওরা আমার কষ্টটা না বুঝেই ঠিক করলো আমি আর ব্যবহারের যোগ্য নই। তারা আমাকে একটা ঘোড়ার মেলায় পাঠালো, অনিশ্চিত ভাগ্যের জায়গায়। আমি সেই ঘোড়ার মেলায় দাঁড়িয়েছিলাম। ওখানে আমার মতো অনেক বৃদ্ধ ঘোড়ারাও দাঁড়িয়েছিল। আমি জিঞ্জার, আমার মা আর জনকে নিয়ে ভাবছিলাম। জিঞ্জারের কথা মতো আমি আশা ছাড়িনি, যতই ওটা একটা স্বপ্ন হোক না কেন। জিঞ্জার, মা, জন, বিউটি, এটা কি তুমি? সেই নাম, আমার নাম। কত বছর বাদে আমি এই নামটা আবার শুনতে পেলাম। তারপর একটা হাত আমাকে আদর করতে থাকলো। সাদা খুর আর সাদা তারা, এটা তো তুমি। আমাকে মনে আছে জো গ্রিন? যদিও আমি ক্লান্ত, তবুও তার ঘ্রাণ চিনতে পেরেছি, কারণ তার সাথে আমি অতীতে অভ্যস্ত ছিলাম। বারকুইক পার্কে সেই ছোট্ট ছেলেটি, সেই ফুটফুটে জো গ্রিন, এখন আমার সামনে কত বড় হয়ে দাঁড়িয়ে আছে। ও, ওরা তোমার সাথে কি করেছে? আমি তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। আর তাই জো আমাকে তার বাড়িতে নিয়ে এলো। আবার ভালোভাবে আমার দেখাশোনা শুরু হলো। আপাতত শেষমেশ আমি সত্যিই খুশি। আমার এই জীবনযাত্রায় আমি মানুষের দয়ালু ভাব আর নিষ্ঠুরতার দুটোরই সাক্ষী। সবার মতো আমাদের ঘোড়াদেরও ব্যথা থাকে, আশা ও আকাঙ্ক্ষাও থাকে। সবার উদারভাবে বাঁচা উচিত। একসাথে আমরা এমন একটা পৃথিবী তৈরি করতে পারি যেখানে ছোট হোক বা বড়, সবাই শান্তিপূর্ণভাবে থাকবে।